যে চোর দুর্নীতিবাজগুলোকে আমরা এত বিরোধিতা করে আসছি তারা রাতারাতি আসছে, দলে জয়েন করছে, রাজ্যসভার প্রার্থী হয়ে যাচ্ছে। কালকে দেখলাম কোয়েক মল্লিক দেখা করেছে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে, খুব খারাপ লাগে। আমার প্রচণ্ড রাগ হয়েছে, বিক্ষোভ হয়েছে, ক্ষোভ হয়েছে এবং 3 ঘন্টার মধ্যে, এবং সেখানে বিধায়ক হিসেবে আমাকেই সই করতে হচ্ছে যে এই বিজেপির চোর জোচ্চোরগুলোকে আমরা ঢোকাতে চাই না। যারা সত্যি কথা বলতে কি, সত্যি তৃণমূল যদি এবার জিততো তাহলে কি এই যে নামগুলো আমরা বলছি যেগুলোকে নিয়ে গিরগিটির মতন রং পরিবর্তন করছে, তারা কি তৃণমূল ছাড়তো? আমি যেটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি দাঁড়িপাল্লায় মাপতে হবে আমাকে, যে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি এই চোর বাটপারদের আমি বিজেপিতে দেখতে চাই না। তবে দাঁড়িপাল্লার অন্যদিকে আমার দেশের স্বার্থ রাখতে হবে। হয় 7 লক্ষ কোটি টাকা বাঁচবে, যেটা মোদী সরকারের প্রথম লক্ষ্য, যেটা করতে হবে। 208টা আপনাদেরকে বিধায়ক দেওয়া হয়েছে, কার্যত বাংলার মানুষ দিয়েছে। তারপরে ওই ঋতব্রত গোষ্ঠী তৈরি কি দরকার ছিল? এই ঋতব্রত গোষ্ঠী যেভাবে, এই ঋতব্রত গোষ্ঠীতে যাওয়া মানেই সব কিছু থেকে তারা বেঁচে যাচ্ছে, সব করাপশন থেকে তারা মুক্ত হয়ে যাচ্ছে। ঋতব্রত এখন হচ্ছে মাসিহা। ঋতব্রত মসিয়া কিছু নয়, তৃণমূলকে ভাঙতে ঋতব্রতকে ব্যবহার করা হয়েছে। একেবারে তৃণমূল বলে কিছু থাকবে না, মমতার অভিষেক ছাড়া, পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না। এই দলটা এমনি কোনো রাজনৈতিক দল নয়। তবে এভাবে 2 মাসের মধ্যে একেবারে পুরোপুরি টোটাল শেষ হয়ে যাবে, এতগুলো বিক্ষোভ এতগুলো দলে ভেঙে যাবে, আমিও ভাবতে পারিনি। ভেঙে যাচ্ছে, কিন্তু তৃণমূল নামটা তো মুছছে না। বিধানসভায় এই ঋতব্রতরা কি আলাদা পার্টির নাম দিয়েছে? কোনো দেয়নি, তারা তৃণমূলই উচ্চারণ করছে। আপনাদের কানে তো তৃণমূলই শুনতে হচ্ছে। রচনা ব্যানার্জি বলছে আমি তো মোদির সমর্থক, আমি তো বিজেপির সমর্থক। বলছি, রচনা ব্যানার্জি যদি বিজেপির সমর্থক হয়, আপনিও যদি তার বিধায়ক হতেন, চুচুড়ার বিধায়ক, তাহলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেন। বিরোধী হিসেবে কারা উঠে আসতে পারে? আপনার কি মনে হচ্ছে? তৃণমূল তো ছেড়ে দিন, কংগ্রেস সিপিএম কার সম্ভাবনা মনে হচ্ছে? কুণাল দা আমাদের সিনিয়র সাংবাদিক লাইফে, আমাদেরও সিনিয়র, এখন মাঝে মাঝে দেখাও হয়, কথাও হয়েছে। আমার বাজেটের পর প্রথম যেটা বক্তব্য ছিল 7 মিনিটের বক্তব্য, কুণাল দা বেশ প্রশংসাও করলেন আমার। একটা তোমাকে আজকে গোপন খবর দিয়ে দিই, যেটা আমার বলার কথা নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে প্রত্যেকটা বিধায়ককে বলেছেন নিজের এলাকায় জমি দেখতে। দেখুন, রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একা 21শে জুলাই পর্যন্ত থাকবে কিনা সেটা সন্দেহের বিষয়। কারণ কেন, আমরা দেখতে পাচ্ছি একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। কি হবে? আরেকটা বিষয়, যেভাবে দেখা যাচ্ছে লোকসভার একের পর এক আসন কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করছে, আবার বিজেপির টিকিট পেয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন মানব গুহ, প্রতিবাদী মানব গুহ? কারণ কেন বলুন তো, উনি এখন বিধায়ক হয়ে গেছেন, শাসক দলের বিধায়ক বলে কথা। কিন্তু আমি মানবদাকে দেখতে চাইবো দা নিউজ বাংলার যে মানব গুহ ছিলেন তাকে আজকে অ্যানালিসিস করতে চাইবো। মানবদা, আমি জানি একটা সত্তা আছে ব্যক্তিগত, কিন্তু আমি সাংবাদিক হিসেবে চাইবো সেই মানব গুহকে একবার বঙ্গ টিভিতে ফিরে পেতে। দেখুন, সত্যি কথা বলতে কি, তৃণমূলের বিরুদ্ধে তো লড়াইটা ছিল যে তৃণমূল একটা চোর দুর্নীতিবাজ দল ছিল। তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই লড়াই আমরা জিতেছি। মানুষ পরিবর্তন এনেছে, আমরা সেই পরিবর্তনের লড়াইয়ে ছিলাম। যারা ছিলাম প্রত্যেককে প্রচুর হ্যারাসমেন্ট পোহাতে হয়েছে, আলাদা করে বলছি না। তো এখন সত্যি কথা বলতে কি, এটা বিজেপির কর্মী সমর্থক যারা আছেন বা আমরা যারা লড়াই করে এসেছি, একদম টাফ লড়াইটা লড়েছি এখানে, তাদের কাছে সত্যি খুব দুর্ভাগ্যের বিষয় এবং খুব রাগেরও বিষয় যে চোর বদমাশগুলোকে আমরা দেখতাম, যারা আমরা বিরোধিতা করতাম, যারা আমাদের বিরোধিতা করতো, তারা পটাপট দল চেঞ্জ করে আসছে, রাজ্যসভার প্রার্থীও হয়ে যাচ্ছে 3 ঘন্টার মধ্যে, এবং সেখানে বিধায়ক হিসেবে আমাকেই সই করতে হচ্ছে। কিন্তু দেখো, পরে যদি তুমি হাতে সই করছো না ডান হাতে, পরে যদি তুমি অ্যানালিসিস করো, খুব সত্যি কথা বলতে কি, এখানে আমাদের রাজ্য নেতৃত্ব বা কোনো এখানে এ নিয়ে কোনো সম্পর্ক নেই। তোমাকে কিছু বৃহত্তর স্বার্থের জন্য কিছু ক্ষুদ্র স্বার্থ তোমাকে ছাড়তে হবে, এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে একদম চরম সিদ্ধান্ত বলে কিছু নেই যে আমি এই লোকটিকে একেবারে নেবো না, একে আর নেওয়া যাবে না, এরকম কোনো সিদ্ধান্ত নেই। ফলে এই যে লোকগুলো ঢুকছে, পরবর্তীকালে ভেবে দেখলে সত্যি আমারও রাগ হয়েছে, আমারও প্রচণ্ড রাগ হয়েছে, বিক্ষোভ হয়েছে, ক্ষোভ হয়েছে যে চোর দুর্নীতিবাজগুলোকে আমরা এত বিরোধিতা করে আসছি তারা রাতারাতি আসছে, দলে জয়েন করছে, রাজ্যসভার প্রার্থী হয়ে যাচ্ছে। কালকে দেখলাম কোয়েক মল্লিক দেখা করেছে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে, খুব খারাপ লাগে। এখনো হিট লিস্টে আছে যা দেখা যাচ্ছে, বাবুল সুপ্রিয়, নাদিমুল হক, মানে একের পর এক সবাই। তবে পরবর্তীকালে যদি এগুলো দেখো, যেটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছে, বৃহত্তর স্বার্থকতা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে অনেক কিছু বিল পাস করতে হবে। 1 নেশন 1 ইলেকশন বিলটা আমরা দেখতে চাই, আমি তো চাই 1 নেশন 1 ইলেকশন বিলটা। এবার সেটা আমি যেটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি দাঁড়িপাল্লায় মাপতে হবে আমাকে, যে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি এই চোর বাটপারদের আমি বিজেপিতে দেখতে চাই না। কিন্তু কোনটা বড়, আমি যেটা তৃণমূলের লোকদের বিজেপিতে দেখতে চাই না সেটা বড়, নাকি
দাঁড়িপাল্লার অন্যদিকে যদি রাখি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমার দরকার, আমার আরও কিছু একটা জিনিস ভেবে দেখবে যে 29-এ মোদী সরকারের ট্রাম্প শেষ হচ্ছে, 29 আবার লোকসভার ভোট, 3টে বছর হাতে আছে, বয়স হচ্ছে ওনার, উনিও চেষ্টা করবেন যে আরও কিছু করে যেতে যেতে এতদিন করে গেছেন। অন্যদিকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা ইউসিসি বা অন্য যে কোনো সংবিধান সংশোধন বিল, যেখানে ডিলিমিটেশন, যেখানে তোমার মহিলাদের 1/3 সংরক্ষণ, যেটা আগে তৃণমূল কংগ্রেস যারা করতে দেয়নি, এই যে সংবিধান সংশোধনগুলো তুমি তোমাকে করতে হয় 2-3% তোমার লাগবে ভোটে, হাফেও হবে না, মানে 1-2 হাফেও হবে না। তো 2-3% বিজেপির নেই, এনডিএ জোটেরও ছিল না। সেদিক দিয়ে চিন্তা করতে গেলে আমাদের রাজ্যসভার আরও ভোট লাগবে বা লোকসভার ভোট লাগবে যদি এই সংবিধানগুলো চেঞ্জ করতে চাই। তাই প্রত্যেকটা মানুষকে যারা এখন বিজেপিতে আছে, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা করে, তাদেরকে এই মুহূর্তে দাঁড়িপাল্লার দুদিকে নিজেদের বিচারগুলোকে রাখতে হবে। যে একদিকে আমার ক্ষোভ বিক্ষোভ, আমি এই তৃণমূলীকে, আমিও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে একমত যে এই বিজেপির চোর জোচ্চরগুলোকে আমরা ঢোকাতে চাই না। যারা সত্যি কথা বলতে কি, সত্যি তৃণমূল যদি এবার জিততো, তাহলে কি এই যে নামগুলো আমরা বলছি, যেগুলোকে নিয়ে গিরগিটির মতন রং পরিবর্তন করছে, তারা কি তৃণমূল ছাড়তো না তো? তারা উল্টে আমাদেরকে আরো কেস দিত, আরো মার দিত, আমাদের বাড়ি ছাড়া হতো, আমরা বেঁচে থাকতাম না মনে হয়। তাহলে দাঁড়িপাল্লার একদিকে আমার ক্ষোভ বিক্ষোভ, বিজেপি কর্মীদের ক্ষোভ বিক্ষোভ, চোরগুলোকে কেন ঢোকানো হচ্ছে, এটা রাখতে হবে। দাঁড়িপাল্লার অন্যদিকে আমার দেশের স্বার্থ রাখতে হবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, 7 লক্ষ কোটি টাকা বাঁচবে আমার, শুধু যদি লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হয় 7 লক্ষ কোটি টাকা বাঁচবে, যেটা মোদী সরকারের প্রথম লক্ষ্য, যেটা করতে হবে। ডিলিমিটেশন আছে, মহিলাদের সংরক্ষণ আছে, অন্যান্য আরও হয়তো কিছু সংবিধান সংশোধনমূলক বিল হয়তো আসবে, যেগুলো আমরা সবাই জানি। এবার যেটা বলতে চাইছি, কি করব আমরা, মানে এদেরকে তো মানুষ রিজেক্ট করেছে, এই মুখগুলোকে মানব গুহদের মতো মুখ মানুষ দেখতে চেয়েছে, পশ্চিমবঙ্গে নতুন মুখ এনেছে মানুষ। দাঁড়িপাল্লার দুদিকে কিন্তু আমার দুটো বিচার রেখে দেখতে হবে কোনটার ওজন আমার কাছে সবচেয়ে বেশি। আমি একেবারে এই রাজ্যের প্রতিটা বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে আমি আছি, আমারও ক্ষোভ বিক্ষোভ আছে, আমিও একেবারে এদেরকে চাই না যে এরা আমার বিজেপি দলে ঢুকুক, আমি প্রবল বিরোধী। কিন্তু এই যে বললাম, আমি আমার দুটো বিচারকে ক্ষোভ বিক্ষোভ রেখে, একদিকে ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত, আমার এতগুলো বিল পাস, এগুলোকে যদি দেখি, যদি সত্যি সাধারণ মানুষ 2019-এর নির্বাচনে 24-এর নির্বাচনে যদি বিজেপিকে 2-3 সংখ্যাগরিষ্ঠ দিত, আমাদের যেটা স্লোগান ছিল আব কি বার 400 পার, যদি সত্যি 400 পার হতো, তাহলে কি তৃণমূলের লোকগুলোকে আমাদের নিতে হতো? তাহলে হতো না, আমরা এমনি সংবিধান সংশোধক বিলগুলোকে আনতে পারতাম, পাস করাতে পারতাম। এখন তো সেটা হবে না। ফলে এখন কেন্দ্র সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে, কেন্দ্রীয় দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে, বা কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে দেশের উন্নয়নের জন্য, দেশের পরিকাঠামোর জন্য, দেশের বিল পাসের জন্য, দেশের সিদ্ধান্তের জন্য আমাদেরকে আমাদের এই ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভগুলোকে আপাতত নিচে রাখতেই হচ্ছে। ওই যে বললাম, দাঁড়িপাল্লায় প্রত্যেক বিজেপি কর্মী সমর্থককে, আমি একজন বিজেপি কর্মী, আমি দাঁড়িপাল্লায় বিচার করেছি যে আমার ক্ষোভ বিক্ষোভ, তৃণমূলের এই জোচ্চরগুলোকে আমি নিতে চাই না, এদের বিরুদ্ধে এতদিন লড়ে গেছি, করাপ্টেড মুখ, এটা বড় আমার কাছে, নাকি আমার এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ডিলিমিটেশন, মহিলাদের 1-3 সংরক্ষণ, বা আগামী 3 বছরের সংবিধানের আরও অনেক চেঞ্জ আসবে, যেগুলো আমাদের 2-3% সমান দিয়ে লাগবে, সাপোর্ট লাগবে, ভোট লাগবে। সেদিক দিয়ে দেখলে আমি অন্তত বিজেপির কর্মী হিসাবে দেশের এই উন্নয়নটা, মোদী সরকারের সিদ্ধান্তটা, কেন্দ্রের এই সিদ্ধান্তটাকে আমার পক্ষে বড় মনে হয়েছে। ঠিক। আর একটা ঋতব্রতদের ভবিষ্যৎ কি, মানে ঋতব্রতটা কি হচ্ছে? বিধানসভায় তো একই সঙ্গে রয়েছেন আপনারা, আপনি আরো বেশি করে ফিল করছেন, বলছি এই ঋতব্রত গোষ্ঠী বাঁচাও সাধু বাবার মতন কি হচ্ছে এই বিষয়টা? না, আমরা মোটেও একসঙ্গে নেই। অন্তত আমি বা আমাদের যারা টিম আছে, অন্যান্য বিধায়ক যারা আছে, তারা রীতিমতো এই পুরো তৃণমূলের অ্যান্টি। তারা ঋতব্রত তৃণমূল হতে পারে, তারা সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল হতে পারে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হতে পারে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হতে পারে। তৃণমূল তো এখন অনেক ভাগ। আমরা বিধানসভায় প্রতিটা তৃণমূলের অ্যান্টি ভাই। আমরা বিধানসভায় আমাদের দল ছাড়া কাউকে আমরা সাপোর্ট করি না, প্রত্যেককে একদম চুপ করিয়ে রাখি, এবং কোনো বিল পাস হওয়ার জন্য আমরা প্রত্যেকে এসে সেখানে ভোটাভুটিতে অংশগ্রহণ করার চেষ্টা করি। বলছি এই যে 208টা আপনাদেরকে বিধায়ক দেওয়া হয়েছে, কার্যত বাংলার মানুষ দিয়েছে, তারপরে ওই ঋতব্রত গোষ্ঠী তৈরির কি দরকার ছিল? এই ঋতব্রত গোষ্ঠী যেভাবে, এই ঋতব্রত গোষ্ঠীতে যাওয়া মানেই সব কিছু থেকে তারা বেঁচে যাচ্ছে, সব করাপশন থেকে তারা মুক্ত হয়ে যাচ্ছে। ঋতব্রত এখন হচ্ছে মাসিহা,
কে বললো ঋতব্রত মসিয়া? কে বললো করাপশন থেকে বেঁচে যাচ্ছে? ফিরহাদ হাকিমের নাম বলা হয়েছিল, ফিরহাদ হাকিম এলো না। আইয়া তো চেপে যায়নি, বিচার তো চেপে যায়নি। হবে, সব কিছুই হবে। কলকাতা কর্পোরেশনে ফিরহাদ হাকিমের কম স্ক্যাম আছে নাকি? আইন বিচার করবে, কোর্ট বিচার করবে, কোনো অসুবিধা নেই। ঋতব্রত মসিয়া কিছু নয়, তৃণমূলকে ভাঙতে ঋতব্রতকে ব্যবহার করা হয়েছে। একেবারে তৃণমূল বলে কিছু থাকবে না, মমতার অভিষেক ছাড়া, পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না। এই দলটা এমনি কোনো রাজনৈতিক দল নয়। আমি গত 7 বছর ধরে বলে গেছি যে তৃণমূল যেদিন হারবে তৃণমূল দলটা শেষ হয়ে যাবে। তবে এভাবে 2 মাসের মধ্যে একেবারে পুরোপুরি টোটাল শেষ হয়ে যাবে, এতগুলো বিক্ষোভ এতগুলো দলে ভেঙে যাবে, আমিও ভাবতে পারিনি। ভেঙে যাচ্ছে, কিন্তু তৃণমূল নামটা তো মুছছে না। বিধানসভায় এই ঋতব্রতরা কি আলাদা পার্টির নাম দিয়েছে? কোনো দেয়নি, তারা তৃণমূলই উচ্চারণ করছে। আপনাদের কারণে তো তৃণমূলই শুনতে হচ্ছে। কোনো অসুবিধা নেই। 29-এ আবার যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, লোকসভার পাশাপাশি বিধানসভার ভোট হবে, তখন বিজেপি ছাড়া কিছুই থাকবে না, তৃণমূল দলটার অস্তিত্ব থাকবে না। আদৌ দলটা কার তখন ঠিক হবে, যে আদৌ দলটা কার, মমতা থাকবে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হবে, নাকি এনসিপিআর হবে, নাকি ঋতব্রতর হবে, নাকি অন্য কারো হবে। তৃণমূল দলটাই তো থাকছে না, বিরোধী হিসেবে কেউই থাকছে না। মানবদা, এটা গণতন্ত্রের কাছে, অন্তত প্রাক্তন সাংবাদিক হিসেবে আমি বলবো এটাও খুব একটা বাজে দিক। কারণ সংসদীয় গণতন্ত্রে যদি জোরদার বিরোধী থাকে তাহলে শাসকের চাপে থাকে শাসক। কিন্তু কি করা যাবে, বাংলার মানুষ 15 বছর অত্যাচারিত হয়েছে, এই তৃণমূলের করাপশন দেখেছে, এবং তারা ডাবল ইঞ্জিনের প্রত্যেকটা সরকারের উন্নতি দেখতে পাচ্ছে। মোদী সরকার 2014 শপথ নেওয়ার পর, এবং বিশেষ করে আমি যেটা বারবার বলে থাকি, 5 বছর বুঝে নেওয়ার পর মোদী সরকার ছুটতে শুরু করে, দেশ ছুটতে শুরু করে 2019-এর পর থেকে। আমার পর্যবেক্ষণ 2019 থেকে 26 এই 7 বছর ভারত উন্নতির শিখরে পৌঁছে গেছে। সমস্যা তো আছে, এতগুলো কংগ্রেসের আমলে সরকার পেরিয়ার পর কি সমস্যা কিছু থাকবে না? কিন্তু 7 বছরে মোদী সরকার দেশকে ছোটাতে শুরু করেছে, এই জন্য বাংলার মানুষ ভোট দিয়েছে। এবং বাংলার কিন্তু তুমি যদি ভোটের পরিকাঠামো বা ভোটের রেজাল্ট গত কয়েক বছর ধরে দেখো, এখানে মাঝামাঝি বস্তু বলে কিছু নেই। যখন সিপিএম পেয়েছে, সিপিএম 235 পেয়েছে, ওরা 235 পেয়েছে। যখন তৃণমূল পেয়েছে, তৃণমূলও তাই পেয়েছে, বিজেপি কম পেয়েছে বা সিপিএম কম পেয়েছে। তো এবার তারা 208 সিট দিয়েছে, বাংলার মানুষ ভোট দিয়েছে। রচনা ব্যানার্জি বলছে আমি তো মোদির সমর্থক, আমি তো বিজেপির সমর্থক। বলছি, রচনা ব্যানার্জি যদি বিজেপির সমর্থক হয়, আপনিও যদি তার বিধায়ক হতেন, চুচুড়ার বিধায়ক, তাহলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেন। খারাপ লাগে এগুলো, সবাই এখন গিরগিটির মতো রং পরিবর্তন করে নিয়েছে। কিন্তু ওই যে আবার বললাম যে দেশের স্বার্থ সবার আগে। আমিও আবার বলছি, আমি একেবারে আমার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। কিন্তু না, রচনা ব্যানার্জির নিচের সমর্থকগুলো কি করবে? তাদের ভূমিকা কি হবে? মানবদা, মানে তারা তো মিশে যাচ্ছে, তারা যারা পুরনো বিজেপি কর্মী তাদের মনে আঘাত দিচ্ছে, তারা কষ্ট পাচ্ছে। দেখো, যারা রং চেঞ্জ করে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। আমি জীবনে রং চেঞ্জ করিনি, আজীবন যতদিন সাংবাদিক ছিলাম সরকারের বিরোধে খবর করেছি। এখন বিধায়ক, বিজেপির বিধায়ক, আশা করি না আর নতুন করে অন্য কোনো দল করতে হবে। রাগ ঢাক করছে না মানবদা, কিন্তু অনেক কথা বলে দিচ্ছে যে গণতন্ত্রে সত্যি পশ্চিমবঙ্গে বিরোধী থাকা জরুরি। বিরোধী হিসেবে কারা উঠে আসতে পারে আপনার কি মনে হচ্ছে? তৃণমূল তো ছেড়ে দিন, কংগ্রেস, সিপিএম, কার সম্ভাবনা মনে হচ্ছে? তৃণমূল বলে তো কিছু থাকছে না। সিপিএম থাকবে, টুকটাক করে থাকবে সিপিএম, পঞ্চায়েত ভোটে হয়তো সিপিএমের সঙ্গে লড়াই হবে। কিন্তু বাংলার মানুষ এটাও জেনে গেছে, মানে সিপিএমের ন্যারেটিভস আমরা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছি। এই 5 বছর আমরাও স্কুল কলেজে যাব, যেভাবে সিপিএম স্কুল কলেজগুলোকে দখল করে মানুষের ব্রেন ওয়াশ করেছে, আমরাও এই সময় স্কুল কলেজে যাব এবং তাদেরকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এত দেশাত্মবোধের পাঠ আমরা দিয়ে দেবো যে আগামী দিনে সিপিএম আর নিজেদের ন্যারেটিভ চালাতে পারবে না। আমরা এই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের শুরু করেছি, এদের মনে দেশপ্রেম এতটাই ঢুকিয়ে দেবো, এদের মনে রাষ্ট্রবাদ আমরা এতটাই ঢুকিয়ে দেবো যে আগামী দিনে কোনো দেশবিরোধী কোনো কার্যকলাপ এখন আর হবে না, যেটা সিপিএম বরাবর করে এসেছে। কংগ্রেস উঠে আসতে পারে? কংগ্রেস উঠে আসবে না। কংগ্রেস ফ্যামিলির মধ্যেই আবদ্ধ হয়ে গেছে, গান্ধী ফ্যামিলির মধ্যেই আবদ্ধ হয়ে গেছে। আর পরিবারতান্ত্রিক দল কংগ্রেস আর জীবনে উঠে আসবে বলে মনে হয় না। মানুষ বুঝতে শিখেছে, সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ বুঝে গেছে যে একমাত্র এখানে বাঁচার রাস্তা হলো বিজেপি। রাষ্ট্রবাদী দল একটাই আছে, সেটা হচ্ছে বিজেপি। দেশের উন্নতি যদি কেউ চায় সেই দলটা বিজেপি। আমি বলছি না যে বিজেপি মানেই একদম পুরোপুরি 100% তারা খাঁটি। আমি বিজেপির একজন বিধায়ক, প্রত্যেকটা দলেরই দেখো প্লাস মাইনাস আছে। কিন্তু যদি এই ভারতবর্ষের অন্যান্য প্রত্যেকটা দলকে বিচার করা হয় তাহলে এই মুহূর্তে, আমি বিজেপির বিধায়ক বলে বলছি না, এই মুহূর্তে বিজেপির ধারের পাশে কেউ নেই। কংগ্রেসের কি আছে? কংগ্রেসের কি আছে? স্বাধীনতার পর থেকে তো 50 বছর কংগ্রেসে ছিল। কি করেছে? দেশটাকে শেষ করে দিয়েছে, কিচ্ছু ছিল না।
2014 মোদী সরকার আসার পর এই দেশ দাঁড়াতে শিখেছে। 2019 মোদির সেকেন্ড টার্মে এই দেশ ছুটতে শুরু করেছে, উঠতে বসতে শিখেছে। ভারত আস্তে আস্তে স্বনির্ভর হয়েছে মোদী সরকারের হাত ধরে। ভারত অস্ত্রে স্বনির্ভর হচ্ছে। ভারত অর্থনৈতিক্যালি ইকোনমিক দিক দিয়ে আগামী কয়েকটা বছরের মধ্যে আমেরিকা এবং চীনের পরেই থাকবে, তৃতীয় স্থানে আসবে। এবং সাংবাদিক হিসেবে আমরা বরাবর বলে এসেছি যে তৃতীয় স্থানে ইকোনমিক্যালি আসাটাই বড় কথা নয় খাতায় কলমে, যেটা অলরেডি আমরা হয়েছি। আমাদের এই ইকোনমিক্সে যেটা আমরা উঠে আসছি, এটা যদি সফলতা একেবারে পঞ্চায়েত স্তরে গরিব মানুষটা, একেবারে প্রান্তিক মানুষটার কাছে আমরা এই তৃতীয় স্থানে উঠে আসার লাভ পৌঁছে দিতে পারি, তবেই সেটা সাফল্য, যে জন্য আমরা কাজ করতে শুরু করেছি। ওই যে কুণাল ঘোষের ভূমিকা কি হচ্ছে, মানে কুণাল ঘোষ কবে যাবে ঋতব্রত তৃণমূলে? কি মনে হচ্ছে? বিধানসভায় তো থাকছেন, দু একটা কমেডিয়ানও থাকতে হবে তো, নাহলে এই 6 ঘন্টা 7 ঘন্টা ধরে বাজেট পেশ হচ্ছে, আবার বাজেটের পুরো আলোচনা চলছে 7 ঘন্টা 8 ঘন্টা জুড়ে। আবার এই সোমবার থেকে আবার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে বাজেটের, পঞ্চায়েতে, স্পোর্টসে, এইটা ওটা সেটা, আইন ল সব ধরে ধরে আলাদা করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে বাজেটের উপর আলোচনা হবে। এখন এই গুরুত্বপূর্ণ মানে একদম কী বলবো গম্ভীর আলোচনায় কুণাল ঘোষের মতন 2-4টে কমেডিয়ান যদি না থাকে, তাহলে বিধানসভা তো থাকা খুব মুশকিল। আবার কুণাল ঘোষ আজকে জল্পনা সৃষ্টি করলে বললে মদন মিত্রকে নাকি ঋতব্রত তৃণমূলে পাঠানো হচ্ছে আমাদেরই লোক। মানে এই বিধানসভাটা একটা খেউড়ে পরিণত হয়ে গেছে তো। কুণাল দা আমাদের সিনিয়র সাংবাদিক লাইফে, আমাদেরও সিনিয়র, এখন মাঝে মাঝে দেখাও হয়, কথা হয়েছে কিছু? কথাও হয়েছে। আমার বাজেটের পর প্রথম যেটা বক্তব্য ছিল 7 মিনিটের বক্তব্য, কুণাল দেব বেশ প্রশংসাও করলেন, আমার নিজেই এগিয়ে এলেন, হাত মেলালেন এবং বললেন মানব খুব সুন্দর হয়েছে, দারুণ বক্তব্য হয়েছে, প্রথম স্পিচ দুর্দান্ত হয়েছে। তো সিনিয়র সাংবাদিক আমাদের তো দাদা বলি, অসুবিধা কিছু নেই। মদন মিত্রকে ভেতরে ঢুকিয়ে রাখছে ঋতব্রতর ভেতরে। মদনদা ওই যে বললাম না, কমিক রিলিফ কিছু দরকার। কুণালদা না থাকলে কমেডিয়ান কী হবে? মদনদা হচ্ছে একেবারে রঙিন চরিত্র। আমি যে পার্টিরই হোক না কেন এটা স্বীকার করতে কোনো বাধা নেই। ওই হলুদ পাঞ্জাবি, লাল ধুতি, হালকা সবুজ রঙের গাড়ি, এসব তো বোঝে বললাম, রঙিন 2-4টে ক্যারেক্টার না থাকলে অ্যাসেম্বলি জমবে না। মানবদা আমি একটা কথা বলছি, কুণাল ঘোষ, অ্যাসেম্বলি হবে মানে না। আইনসভা যেখানে তোমরা আইন প্রণয়ন করছো, সেখানে একটা খেউড় হচ্ছে না? একটা ঘর দিয়ে দিয়েছো ও ঋতব্রত তৃণমূলরা বসে, ওখানে তো একটা খেউড় হচ্ছে। মানে এই সাংবাদিকতা জীবনে, আপনার যে সাংবাদিকতা জীবনে এরকম খেউড়, এরকম লগর দেখেছেন? সাংবাদিকরাও তো কনফিউজ হয়ে যাচ্ছে, কি বলবো বাবা, কাকে বলবো। সত্যি কথা বলতে গেলে যে বারবার বললাম যে কুণাল ঘোষের মতন কমেডিয়ান আর আমাদের মদনদার মতন রঙিন ক্যারেক্টার বিধানসভাতে খুব দরকার, নাহলে ব্যাপারটা খুব বোরিং হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি আমি বলবো যে এগুলো আমাদের ভাবার সময় নেই। তুমি বিশ্বাস করবে না হয়তো, কিন্তু বিশ্বাস করো যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আমাদের মাথায় এত কাজ চাপিয়েছেন, প্রত্যেক বিধায়কের মাথায়, তাদের কোনো কিছু ভাবার রাস্তা নেই। কখনো শুনেছো? একটা তোমাকে আজকে গোপন খবর দিয়ে দিই, যেটা আমার বলার কথা নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে প্রত্যেকটা বিধায়ককে বলেছেন নিজের এলাকায় জমি দেখতে, যাতে আপাতত আমরা সরকারি জমি সন্ধান করব, সেগুলো ম্যাপ বানাবো, যাতে মুখ্যমন্ত্রী সেখানে শিল্প পাঠাতে পারেন। জীবনে আজ অবধি আমার 25 বছরের সাংবাদিকতা জীবনে বা এতদিন অ্যাসেম্বলি কভার করেছি, কোনোদিন শুনিনি যে মুখ্যমন্ত্রী নিজের বিধায়কদের জমি খুঁজতে বলেছেন, ম্যাপ করতে বলেছেন, যাতে সেখানে তিনি শিল্প পাঠাতে পারেন। আমি কখনো শুনিনি। মুখ্যমন্ত্রীর উদ্যোগ, একের পর এক শিল্প হচ্ছে, ডানকুনিতে হচ্ছে, বাঁকুড়ায় হচ্ছে। আমি অনুরোধ করেছি আমার মেমোরিতে শিল্প করুন, মুখ্যমন্ত্রী বলেছেন অবশ্যই, জমি দেখো শিল্প হবে। ফলে বিধায়কদের এখন, বিশেষ করে বিজেপি বিধায়কদের এখন কাজ এত বেড়ে গেছে, একটার পর একটা প্ল্যান নামছে, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, আবাস যোজনা, বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, এই নামছে। অথচ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কল্যাণে না আছে আমাদের পঞ্চায়েতে লোক, না বিডিওতে লোক, না পুরসভায় লোক, কোথাও লোক নেই। যার জন্য এসআইআরে সব তো ছেড়ে পালিয়ে গেছে, যার জন্য এসআইআর আমাদেরকে ভুগতে হয়েছে। কোথাও কর্মী নিয়োগই তো হয়নি, ছেড়ে কোথায় পালাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কর্মী নিয়োগ হয়নি। না পঞ্চায়েতের প্রধানগুলো তো আর নেই, আপনার ওখানে আছে। সে তো পঞ্চায়েতের ব্যাপার, সেটা আমি আলাদা কথা বলছি। সরকারি কর্মীর কথা বলছি, সরকারি কর্মী কোথাও নেই, যে জন্য এসআইআর মানুষকে ভুগতে হয়েছে। এখন এমন হয়েছে, অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গেল, আমাদের যত বিজেপির ছেলে মেয়ে কার্যকর্তা, একেবারে পার্টির নেতা, তারা রাত দিন খেটে অন্নপূর্ণা যোজনাকে সফল করেছেন। এই যে আজকে মুখ্যমন্ত্রী 1.5 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দিতে পারলেন, আমার মেমারি বিধানসভায় 40,000 মহিলাকে দেওয়া হয়েছে। এই 1.5 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনার ক্রেডিট কার? এই ক্রেডিট রাজ্য সরকারের যতটা, তার চেয়েও বেশি হচ্ছে আমাদের বিজেপির
কর্মী সমর্থকদের জন্য। এই 1.5 কোটির মধ্যে 1 কোটির ফর্ম এরা ফিল আপ করেছেন, তার বেশি হবে। আমার ওখানে যেমন 40,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে, আরও অনেক বাকি, অনেক বাকি। কেউ প্রথম মাসে পেয়েছে, পরের মাসে পায়নি, সেগুলো হবে। 2 মাস হয়েছে সরকারের বয়স। 40,000 মহিলা পেয়েছে, এবং এই 40,000 মহিলার পেছনে 90% হচ্ছে আমাদের কর্মী সমর্থকরা। তারা রাত বিরেতে খেটে খেটে, সকাল থেকে রাত অবধি খেটে খেটে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছে। 40,000 মহিলা পেয়েছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, আমি কি যদি আয়ুষ্মান ভারত দিতে চাই, কর্মী এত কম, ডাটা এন্ট্রি অপারেটর নেই, কারা আপডেট করবে ফর্মগুলো? লোক নেই। আমাকে অন্নপূর্ণা যোজনা বন্ধ রেখে আয়ুষ্মান ভারত দিতে হচ্ছে। আবার আয়ুষ্মান ভারত 15 দিন চলবে, সবাই পাবে না, সেটাকে বন্ধ রেখে বৃদ্ধ ভাতা দিতে হবে, সেটাকে বন্ধ রেখে আবাস যোজনা আপডেট করতে হবে, সেটাকে বন্ধ রেখে বেকার ভাতা দিতে হবে। অর্থাৎ আমাদের পঞ্চায়েতে স্টাফ কম, পুরসভায় স্টাফ নেই, বিডিও অফিসে স্টাফ নেই, এসডি অফিসে কোথাও স্টাফ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কল্যাণে কন্ট্রাকচুয়াল স্টাফ ছাড়া কোথাও কিচ্ছু নেই। ওই জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে বলেছেন পঞ্চায়েতে স্টাফ করতে হবে, পুরসভায় স্টাফ নিতে হবে। কাজ করার লোক নেই, মানুষ পরিষেবাটা পাবে কোত্থেকে? সমস্যা হচ্ছে এখানে। বাংলার মানুষকে বুঝতে হবে 2 মাসে সরকার যা যা করেছে, ইনাফ, যথেষ্ট করেছে এই স্টাফ নিয়ে। আর আমাদের দলের কর্মী সমর্থকদের অক্লান্ত পরিশ্রমে রাত দিন খেটেছে আমাদের কর্মী সমর্থকরা। সেই জন্য এই 1.5 কোটি মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন, নাহলে 1.5 কোটি কেন, 15,000 পেত না। আরেকটু সহজ হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম না? সহজ হবে। সবচেয়ে আগে যেটা দরকার, যেটা মুখ্যমন্ত্রী আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, পঞ্চায়েতের লোক দরকার। স্টাফ নেই, সরকারি কর্মী নেই, পুরসভায় সরকারি কর্মী নেই, কোথাও কোনো সরকারি কর্মী নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুলগুলো ঢুকছে। একটা শিক্ষককে ইতিহাসের মাস্টারমশাইকে বিজ্ঞান পড়াতে হচ্ছে, বিজ্ঞানের মাস্টারমশাইকে ইতিহাস পড়াতে হচ্ছে। কোথাও স্কুলে কোনো স্টাফ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো নিয়োগ হয়নি। আর দুর্নীতি, আমার বিধানসভায় দুর্নীতি তুমি দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। কোথায় দুর্নীতি নেই, মানে শুধু দুর্নীতিই হয়েছে, বাকি কিছু হয়নি। এমন হয়েছে, এই যে আমার পাড়া আমার সমাধান 10 লাখ টাকা করে দিয়েছিল, 465টা প্ল্যান, যেগুলো ভোটের আগে শুধু ছাপ মেরেছিল ভোট নেবার জন্য, একটাও কাজ হয়নি। আমি গিয়ে ওই 465টা প্ল্যানকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম। পঞ্চায়েতের কাজ যেখানে আটকে ছিল, রাস্তার কাজ, গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। কাজ করতে আসছে না লোক, যারা টেন্ডার পেয়েছে। কেন আসছে না? পরবর্তীকালে জানা গেল। কী করে আসবে? কাজ টেন্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে, ওয়ার্ক অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে 10% টাকা তৃণমূলের নেতাদের দিয়ে দিতে হয়েছে। যে লোকটা, যে ঠিকাদারটা 10% টাকা দিয়ে দিয়েছে, বাকি টাকা নিয়ে অন্তত আমার বিধানসভায় মানব ঘোর রাজত্বে আর তো এই দুর্নীতির কাজ করতে পারবে না। 8 ইঞ্চি রাস্তা 3 ইঞ্চি করে বাড়াতে পারবে না, তাকে ঘ্যাপ করে ধরবো। কোনো লোক কাজ করতে আসছে না। সমস্ত টেন্ডারগুলোকে বাতিল করে যারা টেন্ডার নিয়েছে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আমার মেমারি বিধানসভায় অনেক ঠিকাদার ভাবছেন, মেমারিতে ব্ল্যাক লিস্টেড হচ্ছে তো কী হয়েছে, অন্য জায়গায় কাজ করে যাবো। এবং তাদেরকে আমি সাবধান করবো যে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। মেমারিতে যে সমস্ত ঠিকাদার কাজ না করার জন্য ব্ল্যাক লিস্টেড হবেন, তারা এই পশ্চিমবঙ্গের কোথাও কাজ করতে পারবেন না। বিধায়ক মানব ঘোষ এই ব্যবস্থাটা করে দেবে।